নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির তৃতীয় পর্ব। একটা কলঙ্ক রটিয়ে দিতেই বা কতক্ষণ? বুদ্ধি চাটুর্যের ও তার ধিঙ্গি মেয়ের আলোচনায় চণ্ডীমণ্ডপ ভারাক্রান্ত হয়ে ওঠে। যাকে সামনে সমীহ করতে বাধ্য হতে হয় তাকে আড়ালে নিন্দে করতে না পেলে বাঁচবে কেমন করে মানুষ? এই সব সমালোচনার প্রধানা পাত্রী তখন বাবার পিছন পিছন ছুটছে আর মনে মনে আকুল প্রার্থনা করছে, হে ভগবান, আমার পাটা বাবার মতন লম্বা করে দাও না গো, তাহলে বাবার মতন হাঁটি। হেরে যায় না, হেরে যেতে একান্ত আপত্তি সত্যবতীর। কোনো ক্ষেত্রে কোথাও হার মানবে না এই পণ। এই পুন্নি, ছড়া বাঁধতে পারিস? চিলেকোঠার ছাদের ওপর সত্যবতীর খেলাঘর। প্রধানা খেলুড়ি রামকালীর জ্ঞাতি খুড়োর মেয়ে পুণ্যবতী। সত্য তাকে 5 জনের সামনে সভ্যতা করে পুন্নি পিসি বললেও নিজের এলাকায় পুন্নিই বলে। বাবুই পাখির বাসা আনতে পারিস? অথবা কাঁচ পোকা ধরতে পারিস? কিংবা সাঁতরে 3 বার বড় দিঘি পারাপার হতে পারিস? এই ধরনের পরীক্ষামূলক প্রশ্ন প্রায়ই করে সত্য। কিন্তু ছড়া বাঁধতে পারিস কি না হেন প্রশ্ন একেবারে আনকোড়া নতুন। পুন্নি বিমূঢ়ভাবে বলে, ছড়া? কিসের ছড়া? জটাদার নামে ছড়া, বুঝলি? ছড়া বেঁধে গা শুদ্ধ সব ছেলে মেয়েকে শিখিয়ে দেব। জটাদাকে দেখলেই তারা হাততালি দিয়ে ছড়া কাটবে। হি হি হি। জটাধরের দুর্দশার চিত্র কল্পনা করে দুজনে দুলে দুলে হাসতে থাকে। অতঃপর পুণ্যবতী একটা পাল্টা প্রশ্ন করে, খুব তো বলি মেয়ে মানুষকে আবার ছড়া বাঁধতে আছে নাকি? বাঁধতে নেই? সহসা অগ্নিমূর্তি ধরে বসে সত্য। কে বলেছে তোকে নেই? মেয়ে মানুষ মেয়ে মানুষ, মেয়ে মানুষ যেন মায়ের পেটে জন্মায় না, বানের জলে ভেসে আসে। অত যদি মেয়ে মানুষ করবি তো আমার সঙ্গে খেলতে আসিস নে। পুণ্যি মুচকি হেসে বলে, আহা মশাই রে, আর তোর বর যখন বলবে? কি বলবে? ওই মেয়ে মানুষ? ইস, বলবে বই কি, দেখিয়ে দেব না। আমি ওই জটাদার বউয়ের মতো হব ভেবেছিস? কক্ষনো না। দেখ না ছড়া বেঁধে জটাদাকে কি উৎখাত করি। পুণ্যি ঈষৎ সমীহভাবে বলে, কিন্তু কি করে বাঁধবি? কি করে আবার? কথক ঠাকুর যেমন আখর দেন তেমনি করে? একটুখানি তো বেঁধেছি, শুনবি? বেঁধেছিস? হ্যাঁ, বল না ভাই, বল না। সত্য আত্মস্থভাবে চেখে চেখে তেঁতুল খাওয়ার ভঙ্গিতে বলে, জটা দাদা পা গোদা যেন ভোদা হাতি, বউ ঠ্যাঙানো দাদার পিঠে ব্যাঙে মারুক লাথি। ওরে সত্য! পুন্নি সহসা ডুকরে ওঠে, সত্যকে জড়িয়ে ধরে। তুই কি রে, এরপর তো তুই পয়ার বাঁধতে শিখবি রে? সেটাও যেন সত্যর কাছে কিছু নতুন নয়, এমনভাবে বলে, সে যখন শিখবো তখন শিখবো। এখন এটা যে যেখানে আছে সবাইকে শিখতে হবে, বুঝলি? আর জটাদাকে দেখলেই হি 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 হি। রোদে পিঠটা চিনচিন করছে অনেকক্ষণ থেকে। হঠাৎ যেন হু হু করে জ্বলে উঠল। ওহ, বকুল গাছের ছায়াটা দাওয়া থেকে সরে গেছে। বেলা তাহলে কম হয়নি। বিপদে পড়লেন মোক্ষদা। 2 হাত জোড়া, অথচ পিঠের কাপড়টা সরে গিয়ে সরাসরি রোদটা পিঠের চামড়ায় লাগছে। নিজে দেখতে পাচ্ছেন না মোক্ষদা, আর কেউ কাছে থাকলে দেখতে পেত। মোক্ষদার হত্তেল রঙা পিঠটার কতকাংশ ফোসকা পড়ার মতো লাল হয়ে উঠেছে। না, তসর থানখানা না পরে ভিজে থানখানা পরে আম তেল মাখতে বসলেই হতো। ভিজে কাপড়ে যেন দেহের দাহ অনেকটা নিবারণ হয়। কানা উঁচু ভারী ভারী পাথরের খোঁড়া দুখানা খানিকটা টেনে নিয়ে সরে গিয়ে দাওয়ার খুঁটির ছায়াটুকুতে পিঠ রক্ষা করতে গেলেন মোক্ষদা। সমুদ্রের তৃণখণ্ড, তাছাড়া রোদ এখন দৌড়াচ্ছে, এক্ষুনি খুঁটির ছায়া সরবে। হঠাৎ মোক্ষদা একটা সত্য আবিষ্কার করে বসলেন। সারা বছরটাই রোদে পুড়ে পুড়ে মোলেন তিনি। এই তো কচি আমের আমতেল, এরপরই বাঁকড়া বাঁধা আমের গুড় আম, মশলা আম, তারপরই পড়ে যাবে আমসত্ত্বর মরশুম।
আর সে মরশুমকে সামলে তোলা তো সোজা নয়। আমসত্ত্বর পালা চুকতে চুকতেই অবশ্য বর্ষা নামে। সেই 2-3টে মাসই শুধু রোদে পোড়ার ছুটি। বর্ষা শেষ হতেই দুর্গোৎসবের সুর ওঠে। দুর্গোৎসবের আগে সারা ভাঁড়ারটাতেই তো ঝাড়া বাছা রোদে দেওয়ার ধুম চলে। তারপর পরে তিলের নাড়ুর ধুম। বৌদি চাটুর্যের বাড়ির দুর্গোৎসবের তিলের নাড়ু একটা বিখ্যাত ব্যাপার। হাতে বাগিয়ে ধরে কামড় দিতে পারা যায় না এত বড় নাড়ু। 55 আনন্দ নাড়ু মুরকির মোয়া সবই কোবরেজ বাড়ির বিখ্যাত। কিন্তু সেসব তো তবু 5 হাতের ব্যাপার। নিতান্ত প্রতিমার ভোগের উপযুক্ত সের কতক জিনিস গঙ্গা জলে ভোগের জলে তৈরি হলেও বাকি বিরাট অংশটায় অনেকেই হাত লাগায়। কিন্তু তিলের নাড়ুটি সম্পূর্ণ মোক্ষদার ডিপার্টমেন্ট। কারণ তিলের নাড়ুর অমন হাত নাকি শুধু এ গ্রামে কেন, এ তল্লাটে নেই। তা সেই নাম কি আর অমনি হয়েছে? আগা গোড়া নিজের হাতে রাখেন বলেই না এদিক ওদিক হতে পায় না। বস্তা বস্তা তিল তো এসে হাজির হলো। তারপর সেই তিল ঝাড়া বাছা, নিখুঁত করে ধুয়ে নিপাট করে রোদে শুকিয়ে ঝুনো করা, ঢেঁকিতে কোটা, প্রকাণ্ড পিতলের সরা চড়িয়ে গুড় চাল দিয়ে দিয়ে নিটুর নিচ্ছিদ্দির ধামায় সেই তিলচুর মেখে মেখে তাড়াতাড়ি গরম থাকতে থাকতে নাড়ু পাকিয়ে ফেলা। এর কোনোটা নিজের হাতে না করলে চলে? একবার বুঝি তিলটা কুটেছিল সেজ বউতে আর বড় বৌমাতে। সেবার তো নাড়ু দয়ে মজলো আগাগোড়া খোসায় ভর্তি, রঙও হলো তেমনি কেলে কিষ্টি। রামকালী নাড়ু দেখে হেসেছিলেন, প্রশ্ন করেছিলেন, এ নাড়ু কার তৈরি? সেই থেকে সাবধান হয়ে গেছেন মোক্ষদা। ঢেঁকির গড়ের কাছে কাউকে একটু বসানো ছাড়া আর সব একা করেন। দুর্গাপুজোর রোদে পোড়া তো শুধু তিলের নাড়ু নয়, বাড়ি বাড়ি নেমন্তন্নর কথা বলতে যাওয়া, গরু পুরুতের বাড়ি সিধে দিতে যাওয়া, সেসবও তো মোক্ষদার ডিউটির মধ্যেই। কারণ তিনি ঝিউরি মেয়ে। কাশীশ্বরীও কতকটা করেছেন আগে আগে, কিন্তু ইদানিং তিনি রোদে কেমন জুবুথুবু হয়ে গেছেন। মাঠ ঘাট ভেঙে রোদে রোদে ঘুরে কাজ উদ্ধার করার সামর্থ্য নেই। মোক্ষদাই সব করেন, আর দিনে অন্তত 12-14-15 স্নান করেন। কেন কে জানে? আজ রোদের কথাটাই বারবার মনে পড়ছে মোক্ষদার। মনে হলো পুজোর ঝঞ্ঝাট কাটতে না কাটতেই তো বড়ির মরশুম। বছরে 12-14 মণ বড়ি লাগে। আঁশ নিরামিষ দুদিকের প্রয়োজনের দায়টাও পোহানো হয় এই দিকেই। কারণ বড়িও তো আম কাসুন্দির মতোই শুদ্ধাচারের বস্তু। আর এই শুদ্ধাচারের ব্যাপারে কাকে দিয়ে নিশ্চিন্ত হবেন মোক্ষদা নিজেকে ছাড়া? বড়ি দিতে দিতে মোক্ষদার হত্তেল রং কালশিটে মেরে যায়। তবে জিনিস যা হয় দেখে তাক লাগবার মতো। ডাক সাইটে হাত, সাবধানীও খুব মোক্ষদা। কাউকে ছুতেই দেন না সাধ্যপক্ষে। বড় বড় তিজেলে ভরা সরা চাপা দিয়ে সাঙায় তুলে রাখেন, সময় মতো বার করে দেন। কত তার স্বাদ! কুমড়ো বড়ি, খাস্তা বড়ি, পোস্ত বড়ি, তিলের বড়ি, জিরের বড়ি, ঝাল মশলার বড়ি, টকে শুক্তোর দিতে মটর খেসারির বড়ি, বাহার অনেক। ওরই মধ্যে মূলোর বড়িটা আবার আলাদা রাখতে হয়। মাঘ মাসে পাছে ভুলে যাওয়া হয়ে যায়। মাঘ মাসে মূলো খাওয়া আর গোমাংস খাওয়ার তো তফাৎ কিছু নেই। খুঁটির রোদটা সরে গেছে, পিঠটা আবার চিনচিন করছে, মনটাও যেন চিনচিন করছে। বড়ি পর্ব সারা হতেই আসে কুল, আসে তেঁতুল। কবে তবে রোদে পোড়ার ছুটি? সারা বছর ধরে এই রোদে পোড়ার দায়িত্ব মোক্ষদাকে দিয়েছে কে, একথা কে বলবে? তবে মোক্ষদা জানেন এটা তাঁরই দায়িত্ব। আমতেল মাখা একটা সময় সাপেক্ষ কাজ। চটকে চটকে তেলে আমে মিশোতে হবে তো। হয়েছে এতক্ষণে। এবার রাই সর্ষের মিহি গুঁড়ো ছড়িয়ে দিয়ে ক্রমাগত রোদ খাওয়ানো। কোমরটা টান টান করে উঠে পড়লেন মোক্ষদা। পিঠের জ্বালা জ্বালা করা জায়গাটা নড়াচড়া পেয়ে আর একবার হু হু করে উঠল। কিন্তু কি আশ্চর্য, সর্ষে গুঁড়োবার জন্য রান্নাঘরে এসে ঢুকতেই মনটা হু হু করে উঠল কেন? হঠাৎ ঢুকেই হঠাৎ কেমন বোকার মতো দাঁড়িয়ে পড়লেন মোক্ষদা। ঘরটা আজ এত বড় দেখাচ্ছে কেন? কই, এমন তো কোনো দিন দেখায় না। বরং ভাত বাড়ার সময় পরস্পরের গা বাঁচিয়ে ব্যবধান রেখে ঠাঁই করতে তো জায়গার অকুলানি লাগে।
ঘরের মধ্যে তো রোদ নেই, তবু এই ছায়াশীতল প্রকাণ্ড লম্বা ঘরখানা ওই যেন রোদে খাঁ খাঁ প্রকাণ্ড উঠোনটার মতোই ঝাঁ ঝাঁ খাঁ খাঁ করছে। আর সেই খাঁ খাঁ করা ঘরের এক প্রান্তে বড় বড় দুটো উনুন তাদের মাজা ঘষা নিকোনো চুকানো চেহারা নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে, বহু অকথিত শূন্যতার প্রতীকের মতোই। উনুন দুটোকে আজ আগুনের দাহ সহ্য করতে হবে না। ওরা হয়তো এই নিরালা ঘরে স্তব্ধ হয়ে বসে নিজেদের শূন্যতার পরিমাণ করবার অবকাশ পাবে। আজ ওদের ছুটি, আজ এদের একাদশী। মোক্ষদার ছুটি নেই কেন? ঘরের নর্দমার কাজ বরাবর একটা জল ভর্তি ঘড়া বসানো থাকে, নেহাত সময় অসময়ের জন্য। মোক্ষদাই শেষবারে স্নানের পর এনে রেখে দেন। তেলতেলে হাতটা ঘড়া কাত করে ধুয়ে নিয়ে মোক্ষদা হঠাৎ আছড়া আছড়া জল দিয়ে সজোরে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন। পিঠে রোদের চিনচিনি জায়গাটা জ্বলুনি একটু ঠান্ডা হোক, দূর ছাই হাত ধুতে পুকুরে গেলেই হতো, তবু এক গাদা গা মাথা ভিজিয়ে আসা যেত। গায়ের চামড়াটা খানিক ভিজলেও যেন ভিতরের তেষ্টাটা খানিক কমে। একাদশীর দিন তেষ্টা কথাটা মনে আনাও পাপ। এ কি আর জানেন না মোক্ষদা? তাই আবার তার মতো বয়স ভাটিয়ে যাওয়া শক্তপোক্ত মজবুত বিধবার। কিন্তু মনে করব না বললেও মনে যদি এসে যায়, সে পাপকে তাড়ানো যায় কোন অস্ত্রে? রোদ লাগলে বৈশাখ জ্যৈষ্ঠীর দুপুরে তেষ্টাটা জানান দেয় বেশি, কিন্তু উপায় কি? আজকেই যে যত রাজ্যের বাড়তি কাজ করবার পরম দিন, আজকের মতন এমন অখণ্ড অবসর আর কদিন জোটে? রাই সর্ষের সন্ধানে কুলুঙ্গিতে তুলে রাখা রঙিন ফুলকাটা ছোট ছোট ছোবা হাঁড়ির একটা পারলেন। সব হাঁড়িতে একেবারে সোমবৎসরের মশলা ঝেড়ে বেছে তুলে রাখা হয়, আর নিত্য প্রয়োজনে দুটি দুটি বার করে কাঁচা ন্যাকড়ার কোণে কোণে পুটুলি বেঁধে রাখা হয়। শুধু এরকম অনিত্য প্রয়োজনেই মূল ভাঁড়ারে হাত পড়ে। একটা পাথর বাটিতে আন্দাজ মতো সর্ষে ঢেলে নিয়ে শিল পেতে বসতে যাচ্ছিলেন মোক্ষদা। হঠাৎ দরজার কাছে শিবজয়ার গলা ভেসে উঠল, কালে কালে কি হলো গো? এই যে কলির চারপো পুরল দেখছি। আমাদের ধিঙ্গি অবতার মেয়ের আসপর্দার কথাটা শুনেছ ছোট ঠাকুরজি? ধিঙ্গি অবতার মেয়ের আসপর্দার ইতিহাস শোনার আগেই ভাজের আসপর্দায় রে রে করে ওঠেন মোক্ষদা। উঠোনের পায়ে তুমি দাওয়ায় উঠলে সেজব, আর ওইখানেই আমার আচারের খোঁড়া। বলি, তোমরা শুদ্ধ যদি এরকম জবন হও? শিবজয়া ঈষৎ রুষ্টভাবে বলেন, তোমার এক কথা ছোট ঠাকুরজি, উঠোনের পায়ে দাওয়ায় উঠে আসবো আমি অমনি অমনি? এই দেখো পায়ে গোবর লেগে, হাতে করে এক না দেনে পৈঠের নিচে ফেলে সেই গোবর দু পায়ে মারিয়ে তবেই না উঠেছি। নিতান্ত পক্ষে পুকুরে নেমে পা ধুয়ে আসা যদি অসম্ভব হয়, তাহলে অনুকল্প হিসেবে এই ব্যবস্থা দিয়ে রেখেছেন মোক্ষদা। তবু সেজবউয়ের আশ্বাসবাণীতে তেমন নিশ্চিন্ত হলেন না। সন্দিগ্ধ সুরে বললেন, বলি, গোবরটা নিজেদের তো, নাকি আর কারুর ঘরের এঁটো কাটা খাওয়া গরুর? শোনো কথা, জেরা থামানোর চেষ্টায় বলে ওঠেন শিবজয়া, আমাদের উঠোনে আবার অপরের গরুর গোবর আসবে কোত্থেকে? কিন্তু থামাতে চাইলেই কি সব জিনিসপত্র থামে? মোক্ষদার জেরাও থামল না। তিনি একটু কটু হাসে বলে উঠলেন, ও মালো, আমাদের উঠোনে অন্যর গরুর গোবর আসবে কোত্থেকে? তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় সে যে বউ তুমি যেন এইমাত্র মায়ের পেট থেকে পড়লে। শিবজয়া ননদকে খুব ভয় করলেও তবু ছোট ননদ, তাই বিরক্ত সুরে বলে ফেলেন, নাও বাবা, তোমার কাছে হাসাই দেখছি রকমারি। গোবিন্দ বাড়ি থেকে ফিরতে আমাদের কীর্তিমান মেয়ের কীর্তির কথা শুনে হাঁ হয়ে গেলাম, তাই থাকে। মোক্ষদা এতক্ষণ একটু নরম হন, প্রায় সন্ধির সুরেই বলেন, কেন, কি আবার করলো সে? সত্য বুঝি? তবে আবার কে? শিবজয়া ঔদাসীন্য ত্যাগ করে মহৎ সাহেব পুরনো সুর ধরেন, সত্য ছাড়া আর কার এত বুকের পাটা হবে? হারামজাদি নাকি জটার নামে ছড়া বেঁধে পাড়ার গুষ্টি শুদ্ধ ছেলে মেয়েকে শিখিয়ে দিয়েছে, আর গা শুদ্ধ ছেলে পিলে জটাকে কি জটার মাকে দেখলেই ঝোপঝাড়ের আড়াল থেকে শুনিয়ে শুনিয়ে তাই আওড়াচ্ছে।
জটার মা তো রেগে গাল দিয়ে সাপ সাপান্ত করে একাকার। শেষ পর্যন্ত সবটুকু শোনবার জন্য ধৈর্য ধরে চুপ করে তাকিয়েছিলেন মোক্ষদা। এবার ভ্রু কুঁচকে তীক্ষ্ণ স্বরে বলে ওঠেন, ছড়া বেঁধেছে মানে কি? মানে কি তাই কি ছাই আমি আগে বুঝতে পেরেছিলাম? মেয়ে মানুষ যে আবার ছড়া বাঁধে বাপের জন্মেও শুনিনি। তারপর পথে আসতে আসতে দেখি একপাল ছোড়া হি হি করে হাসতে হাসতে বলছে, জটা মোটা পা গোদা ভেঙচি কেটে আরও সব কত কি পয়ার ছন্দ বলতে বলতে যাচ্ছে। মোক্ষদা আরও ভুরু কুচকে বলেন, ছড়া বেঁধেছে সত্য? তবে আর বলছি কি, ওই মেয়ে হতেই এ বংশের মুখে চুনকালি পড়বে। মোক্ষদা এবার শিলটা পাততে পাততে বলেন, রামকালী চন্দর এখন বুঝছেন না, এরপর টের পাবেন যখন শ্বশুর ঘর থেকে ফেরত দিয়ে যাবে। ভেঙচি কাটা ছড়া বোধ হয় জটা বউ ঠেঙিয়েছিল বলে। তবে না তো কি বলি, পরিবারকে আবার না মারে কোন মদ্য? ঢলানি বউ অমন তিলকে তাল করে দাঁত কপাটি লাগিয়ে পাড়ার লোক জানাজানি করে ছাড়লেন। জটার মা বলছে ছোঁড়াগুলো জ্বালায় নাকি জটা বেচারা ঘরের বার হতে পারছে না। কি গেরো বলো দেখি। মোক্ষদা ঘস ঘস করে শিলে সর্ষে রগড়াতে রগড়াতে বলেন, হাতের কাজটা মিটিয়ে নিয়ে যাচ্ছি আমি বৌমার কাছে, ভালো করে সমঝে দিয়ে আসছি। মায়ের আশকারা না থাকলে মেয়ে কখনো এত বড় বেয়ারা হয়? পাড়ার ছোঁড়াদের সঙ্গেই বা রাত দিন এত মস্করা কিসের? একটা কলঙ্ক রটে গেলে তখন রামকালীর মুখটা থাকবে কোথায়? পয়সাওয়ালা বলে তো আর সমাজ রেয়াত করবে না। শিবজায়ের কাজটা কিছুটা সিদ্ধ হলো। বড় জায়ের নাতনির বিরুদ্ধে ছোট ননদকে কিছুটা তাতাতে পেরেছেন। শেষ বেশ বলেন, তুমি যাই আছো ছোট ঠাকুরজি, তাই এখনো সংসারে একটা হক কথা হয়, নইলে আমরা তো ভয়ে কাঁটা। ভয় আবার কিসের? মোক্ষদা দুম করে শিলটা তুলে ফেলে বলেন, ভয় আবার কিসের? ভয় করব ভূতকে, ভয় করব ভগবানকে, মানুষকে ভয় করতে যাব কেন? বিধবা পিসিকে ভাত দিয়ে পুষছে বলে যে হক কথা শুনতে হবে না রামকালীকে, এ তুমি ভেবো না সেজ বউ। সে যাক, জটার বোর পাঁচচিত্তিরের কিছু ব্যবস্থা হয়েছে? ও মা, তুমি শোনোনি সে কথা? পাঁচচিত্তির তো করবে না। করবে না? না, রামকালী নাকি ভরচাজকে শাসিয়েছে, পাঁচচিত্তিরের বিধান দিলে তাকে গা ছাড়া করবে। তার মানে? আকাশ থেকে পড়লেন মোক্ষদা। মানে বোঝো? অহমিকা আর কি, আমি গায়ের মাথা, আমি যা খুশি তাই করব। মোক্ষদা সর্ষে গুঁড়ো ছড়ানো আচারের খোঁড়া দুটো দুম দুম করে ঘরে তুলে ঘরের কপাটটা টেনে শেকল তুলে দিয়ে বলেন, যাচ্ছি, দেখছি পয়সার কত বার বেড়েছে রামকালীর। সত্য আছে বাড়ি? বাড়ি? দুপুরবেলা বাড়ি থাকবার মেয়ে বটে সে? কোথায় আগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে? বেওলা মেয়ের এত বুকের পাটা এতখানি বয়সে দেখিনি কখনো। তসরখানা গুছিয়ে পড়ে উঠোন পার হয়ে খড়খড় পায়ে বেড়ার দরজা খুলে পথে পড়লেন মোক্ষদা। ফিরে তো স্নান করতেই হবে, একবার কেন কতবার, কিন্তু এসবের একটা হেস্তনেস্ত দরকার। জগতে কোথাও কোনো অনাচার ঘটবে এ মোক্ষদা বরদাস্ত করতে পারবেন না। কিন্তু ও কি, একটু এগোতেই থমকে দাঁড়াতে হলো। বজ্রাহতের মতোই থমকানি। দেখলেন একখানা তেপেরে শাড়িতে গাছ কোমর বেঁধে এক রাস রুক্ষ চুল উড়িয়ে এক হাঁটু ধুলো মেখে এক দল ছেলেমেয়ের সঙ্গে আমবাগানের মাঝখান দিয়ে চলেছে সত্য, হি হি করতে করতে, আর সমস্বরে কি যেন একটা ছড়ার মতো আওড়াতে আওড়াতে। দাঁতে দাঁত চেপে আরও একটু এগিয়ে গেলেন মোক্ষদা। দলের পিছন দিকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে চেষ্টা করলেন। হি হি হাসির চোটে সব কি শোনায় যায় ছাই? তবু বালকণ্ঠের সানানো সুর, আর বারবার উচ্চারণ করছে। কাজেই ক্রমশ সবটাই কর্ণগোচর থেকে মর্মগোচর হয়ে যায়। শুনতে পেলেন খাঁজে খাঁজে হাসি ছড়ানো সেই ছড়া, জটা দাদার পা গোদা যেন ভোঁদা হাতি, বউ ঠ্যাঙানো দাদার পিঠে ব্যাঙে মারে লাথি, জটা জটা পেট মোটা ভাত মারবার ধাড়ি, দেখবো মজা কেমন সাজা, যাও না শ্বশুর বাড়ি। বলতে বলতে চলে গেল ওরা। মোক্ষদা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন।
না, ভাইপোর মেয়ের কবিত্ব শক্তির পরিচয়ে অভিভূত হয়ে নয়, স্তম্ভিত হলেন এ মেয়ের ভবিষ্যৎ ভেবে। একে তিনি শাসন করতে এসেছেন, এরপরে আর একে শাসন করে সাহিস্তা করবার স্বাদ তার নেই। শুধু এইটে মনে মনে অনুধাবন করলেন, একে নিয়ে চিরকাল জ্বলে পুড়ে মরতে হবে তাদেরই, কারণ শ্বশুরবাড়ি থেকে তো মারতে মারতে খেদিয়ে দেবেই। কাগজের চিলতেই মোড়া গোটা কতক ওষুধের বড়ি আঁচলের গিঁট থেকে খুলতে খুলতে সত্য তার সানানো গলাটাকে কিঞ্চিত নামিয়ে বলে, এই নাও বউ, কি যেন বটিকা। বাবা বলে দিলেন সকাল সন্ধে একটা করে বটিকা পানে রস দিয়ে খেতে, গায়ে বল পাবে। আর গায়ে বল, মনের বল তো সমুদ্রের তলায়। ভয়ে বুক কেঁপে থরথর। জটার বউ কাতর করুণ কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, হে ঠাকুরজি, তোমায় পায়ে ধরি, ওষুধ তুমি নিয়ে যাও। ওষুধ খাচ্ছি দেখলে ঠাকুরুন আর আমাকে আস্ত রাখবেন না। সত্য গিন্নির মতো গালে হাত দিয়ে বলে, ও মা, শোনো বৃত্তান্ত, দেহ দুর্বল হয়েছে, মিনি মাগনার ওষুধ পাচ্ছ, খেলে সাউরি তোমায় মেরে ফেলবে। তুমি যে তাজ্জব করলে গা। দোহাই গো ঠাকুরজি, একটু আসতে। প্রায় কাঁদো কাঁদো মুখে বলে জটার বউ, তোমার দুটি পায়ে পড়ছি, ঠাকুরুনের কানে গেলে পুকুরে ডুবে মরা ছাড়া আর গতি থাকবে না আমার। সত্য এবার একটু গুছিয়ে বসে বসে অবাক গলায় আস্তে আস্তে বলে, কি শুনলে গো? ওই যে মেরে ফেলার কথা বললে, জানো তো ভাই সমস্ত, মামা ঠাকুর ওষুধ পাঠিয়ে দিয়েছেন, আর সেই ওষুধ আমি খাচ্ছি। ওরে বাবরে, এই দেখো ঠাকুরজি, আমার বুকের ভেতর কেমন তর ঢেঁকির পাড় পড়ছে। জটার বউয়ের ওই ব্যাধের তাড়া খাওয়া হরিণের চোখের মতো চোখ আর ঘুঁটের ছাইয়ের মতো পাংশুটে রঙা মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ কেমন চিন্তাশীল দেখায় সত্যবতীকে। কিছুক্ষণ চুপ করে থেকে ওষুধগুলো ফের আঁচলে বাঁধতে বাঁধতে বলে, আচ্ছা তাহলে ফেরত নিয়ে যাই। ফেরত? মামা ঠাকুরের কাছে? আর এক ভয়ে বুকে রক্ত হিম হয়ে আসে জটার বউয়ের। আর এবার আরও কাঁদো কাঁদো নয়, ভ্যাক করে কেঁদেই ফেলে, ও সত্য ঠাকুরজি, তোমার পা ধোয়া জল খায়, তোমার কেনা গোলাম হয়ে থাকি, ও বড়ি মামা ঠাকুরকে ফেরত দিতে যেও না। হঠাৎ সত্য তার নিজের স্বভাব সিদ্ধ হাসি হেসে ওঠে, এই সেরেছে, ব্যারামে পড়ে দেখছি তোমার ভীমরতি ধরেছে বউ। সাউরির ভয়ে ওষুধ খাবেও না, আবার ফেরতও দেবে না। তবে বড়িগুলো কি আমি খেয়ে নেব? দাও তাহলে এক খোঁড়া পানের রস করে দাও, সবগুলো একসঙ্গে গুলে গিলে ফেলি। জটার বউ এবার মনের কথা খুলে বলে, শাশুড়ির অসাক্ষাতে ওষুধ খাবার সাহস তার নেই, বলে কয়ে সাক্ষাতে খাবার তো আরোই নেই। অতএব পুকুরের জলে। পুকুরে? সত্যর চোখে আগুন জ্বলে ওঠে, বাবার দেওয়া স্বয়ং ধন্বন্তরী, তা জানো? এ বড়ির অপমান করলে ধন্বন্তরীর অপমান, তা জানো? তবে আমি কি করি? ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে জটার বউ। সত্য ওর অবস্থা দেখে কাতর না হয়ে পারে না, এটুকু ভেবেচিন্তে বলে, তাহলে না হয় এক কাজ করি, পিসিকেই দিয়ে যাই, বলি বাবা পাঠিয়ে দিয়েছেন। বাবা অবশ্যই বলেছিলেন পিসিকে দিসনি, তাহলে খেতে দেবে না ফেলে দেবে। তুতিয়ে পাতিয়ে কাকুতি মিনতি করে বলে যায়। উঠে দাঁড়ায় সত্য, আর সঙ্গে সঙ্গে ওর কাপড়ের একটা খুঁট ধরে হুমড়ে পায় ওর পায়ে পড়ে জটার বউ। ও ঠাকুরজি, তার চাইতে তুমি আমার গলায় দিয়ে মেরে ফেলে দাও, আঁশবটি দিয়ে কেটে রেখে যাও আমায়। সত্য আবার বসে পড়ে, একটা নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা বউ, তোমাদের এত ভয় কিসের বলতে পারো? শেষ হলো প্রথম প্রতিশ্রুতির তৃতীয় পর্ব। নতুন একটি পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।